ওনার ক্ষমতা থাকলে কোন একটা মুসলমান জায়গায় গিয়ে উনি যেখানে মাথায় কাপড় দিয়ে বলছেন না যে এটা অন্য ধর্মটা হচ্ছে গন্ধা ধর্ম, উনি ওখানে গিয়ে বলুন এটা গন্ধা ধর্ম। ক্ষমতা থাকলে উনি ওখান থেকে ওনাকে না ওখান থেকে মাঝখান থেকে ছিপে দেবে না, এটা আমি বলতে পারি না, কিন্তু উনি ওখান থেকে বেরোতে পারবেন না একদম মানে সুস্থভাবে, সেটা আমি নিশ্চিত করতে পারি। ওই ডবল ডবল চাকরি ছিল তৃণমূলের নেতা দাদাদের জন্য। ওনার দলের মন্ত্রী বিধায়করা দিনে বিধানসভা চালাবে, রাতে চাকরি বেচার দোকান খুলে বসবে। নেতারা দিনে সরকারি চাকরি করবে, রাতে চাকরি বেচবে। নেতারা দিনে সিন্ডিকেট চালাবে, রাতে তোলাবাজি করবে। হলো না ডবল ডবল চাকরি? আমি আমার নিজের বাবাকে বাবা বলবো না পাশের বাড়ি কাকুকে বাবা বলবো, সেটা ডিপেন্ড করবে আমার বড় হয়ে ওঠার পরিবেশটা এবং বড় হয়ে থাকার যে মানে অবস্থা। তো এখানে ওনার এটাই দেখা গেছে, উনি নিজের ধর্মকে সম্মান করতে পারেন না, উনি অন্য ধর্মের পাশে রয়েছে। দেখুন ওনার কাছে ওরা হচ্ছে দুধেল গাই, তো এটা খুব স্পষ্ট। মুসলমানরা হচ্ছে ওনার কাছে দুধেল গাই, যারা গরু দেব, এবং আরেকটা হচ্ছে হিন্দুরা হচ্ছে বলদ, যারা বলদের মতো এখনো অব্দি তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় যিনি হচ্ছেন শিল্পপতি, সেই সৌরভ গাঙ্গুলি। যদিও আমরা ছোটবেলায় ওনাকে দাদা বলে জানতাম, একটা বাঙালিদের একটা আবেগ ছিল যে সৌরভ গাঙ্গুলি হচ্ছে ক্রিকেট খেলেন, উনি দাদা মহারাজ। সেই মহারাজকে আমরা শিল্পপতি হতে দেখে নিই। নির্বাচনী মঞ্চে তথাকথিত ভাঙা পা বাংলার মানুষকে দেখাতে দেখাতে মাননীয় ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। আসলে ওই ডবল ডবল চাকরি ছিল তৃণমূলের নেতা দাদাদের জন্য। ওনার দলের মন্ত্রী বিধায়করা দিনে বিধানসভা চালাবে, রাতে চাকরি বেচার দোকান খুলে বসবে। নেতারা দিনে সরকারি চাকরি করবে, রাতে চাকরি বেচবে। নেতারা দিনে সিন্ডিকেট চালাবে, রাতে তোলাবাজি করবে। হলো না ডবল ডবল চাকরি? আর বাংলার আপামর জনতাকে উনি এটাই বুঝিয়েছিলেন, পিপল ডিজার্ভ গভর্নমেন্ট। লড়াই না করলে আগামী আরো 5 বছর ওনার লাথি খেতে হবে। বাংলার মানুষ তাই করছে। দিদির ভাই ভাইপোরা অট্টালিকা বানাচ্ছে, আর সাধারণ মানুষ মধ্যবিত্ত ভোটার 500,000 টাকার লক্ষ্মীর ভান্ডার আর বেকার ভাতার জন্য মাননীয়ার পায়ের তলায় পিসছে। আগে যে বাঙালি শিক্ষা সৃষ্টিকে দেশকে পথ দেখাতো, আজ তারা পরিযায়ী শ্রমিক হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পালাতে বাধ্য হচ্ছে। এটা লজ্জার, এটা মেনে নেওয়া যায় না। ভারতীয় জনতা যুব মোর্চার একজন যুবনেত্রী হিসেবে শুধু নয়, একজন রিসার্চ স্কলার হিসেবে, একজন ছাত্রী হিসেবে আমি বলছি, এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যের। একটা শিক্ষিত সমাজকে তৃণমূল নেত্রী তার মূর্খামির দ্বারা আজ পথে বসিয়ে দিয়েছে। আপনি চিন্তা করতে পারেন, আজ বছরের পর বছর, মাসের পর মাস যোগ্য চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে রাস্তায় বসে আছে। ভবিষ্যতে শিক্ষকরা নিয়োগের দাবিতে পথে নেবে রাস্তায় পড়ে মার খাচ্ছে। চাকরির দাবিতে পথে নামলে ভবিষ্যতের পুলিশ বর্তমান পুলিশের কাছে মার খাচ্ছে। সরকারি কর্মচারীরা পে কমিশনের দাবিতে রাস্তায় নেমে মার খাচ্ছে। হাস্যকর বিষয় দেখুন, যারা মার খাচ্ছে সেই পুলিশ আবার ডিএর জন্য কাঁদছে। মিছিলে মিছিলে স্লোগান উঠছে, পুলিশ তোমার ডিএ বাকি, এই মিছিলে হাঁটবে নাকি? তেনারাও বলছে ডিএর টাকা লাগবে নাকি, ঘুষের টাকায় সুখে আছি। দেখুন, এটা সমাজ হতে পারে না। একজন স্কলার হিসেবে আমার স্বপ্ন, গবেষণা শেষ করে আমিও কলেজে পড়াবো, শিক্ষকতাকে আমার পেশা হিসেবে বেছে নেব। কিন্তু দুর্ভাগ্যবশত এই তৃণমূল সরকার শিক্ষকতাকে একটা অট্টহাস্যে পরিণত করেছে। আগে মানুষ শিক্ষকদের সম্মানের চোখে দেখতো, এখন ছাত্ররাও আওয়াজ দেয় ঘুষ কোটা নাকি তৃণমূল। দেখুন, এটা সত্যিই কাম্য নয়। আবার বলছি, এটা দুর্ভাগ্যের। আজ শুধুমাত্র 26,000 শিক্ষকের চাকরি গেল তা নয়, একটা প্রজন্ম ধ্বংসের পথে অগ্রসর হলো, এর দায় মাননীয়াকেই নিতেই হবে। শুধু এসএসসি কেন, কলেজ সার্ভিস কমিশন আজ দুর্নীতির আথরঘর হয়ে বসে আছে। রাজ্যের যে কোনো কলেজের নাম নিন আপনি, কোটা শিক্ষক পেয়ে যাবেন। আশুতোষ কলেজ থেকে আমি এমএসসি করেছি। মুখ্যমন্ত্রীর বিধানসভা শুধু নয়, ওনার নাকের ডগায় থাকা কলেজ, সেখানে গিয়ে খোঁজ নিন। কিন্তু সমস্যা হলো এই দুর্নীতি চলছে, মানুষের এক প্রকার গা শোয়া হয়ে গেছে। আবার বলছি, এটা দুর্ভাগ্যের। এই মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্যতা আজ নির্ধারণ করুক বাংলার বঞ্চিত নিপীড়িত মানুষ। শিক্ষা থেকে চাকরি, স্বাস্থ্য থেকে স্বাধীনতা, অন্ন বস্ত্র বাসস্থান, সব ক্ষেত্রেই দুর্নীতি। বাংলাকে একটা নেই রাজ্যে পরিণত করেছে এই মুখ্যমন্ত্রী। এখন শুধু রাজ্যটা শ্মশানে পরিণত হতে বাকি আছে। ভারতীয় জনতা পার্টি আগেও বলেছে এই সরকারের ক্ষমতায় থাকার 1% যোগ্যতা নেই। আমি আপনাদের মাধ্যমে মাননীয়াকে বলবো, আপনার বিরোধী রাজনীতির আমি ভক্ত, আপনি আন্দোলনের ফসল, আন্দোলন লগ্নে আপনার সৃষ্টি, আমি মেনে নিয়েই বলছি। আপনার বয়স হয়েছে মাননীয়া, লোভ ত্যাগ করুন, বাংলাকে মুক্তি দিন। দেখুন, 7.5 ও 7.5 বছর থাকে, আপনি শনিদেবের সেই রেকর্ডকেও ভেঙে দিয়েছেন। শাস্ত্র বলে গৌরাজ যাওয়ার সময় নাকি যতটা নিয়েছে তার 2 গুণ দিয়ে যান।
আপনি 1 বছর আছেন, আরো দুগুণ নিয়ে যান, কিন্তু এবার বাংলাকে মুক্তি দিন, না হলে বাংলার মানুষ প্রস্তুত আপনাকে এবং আপনার চোরের দলকে ভাগীরথীর জলে বিদায় দিতে। মোথাবাড়িতে হিন্দুদের উপর আক্রমণের সময় শোনা গিয়েছে জয় শ্রীরাম। কতটা ভয়ঙ্কর বিষয় পশ্চিমবঙ্গের জন্য? না, এটা কোনো ভয়ঙ্কর বিষয় বলে তোমার মনে হচ্ছে না? এটা ভয়ঙ্কর বিষয় কেন হবে? এটা তো আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের সেই ভালো দিকটা, যেই ভালো দিকটার কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল এরা গণতন্ত্রের ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশনের বুলি আওড়াচ্ছে, এবং তার জন্যই এরা এই ধরনের কথা বলতে পারছে। আপনি যেখানে এই যারা বলছে এই ধরনের, এই সম্প্রদায় যেখানে বেশি আছে, সেখানে গিয়ে এদের আরাধ্য দেবতার নাম করে এই ধরনের কথা বলে দেখুন তো, বলে দেখুন আপনি সেখান থেকে সুস্থভাবে বেরোতে পারবেন কিনা দেখুন। তাহলেই বুঝে যাবেন যে এই যারা আওড়াচ্ছে না যে ফ্রিডম অফ স্পিচ, এটা তারা বলতেই পারে, এই ধরনের কথা যারা বলছে তাদের এই কথাগুলো বন্ধ হয়ে যাবে। এই ধরনের যারা মন্তব্য করছে তাদেরকে আপনি দেখবেন এরা ভারতের পতাকা নয়। দুদিন আগে ঈদ গেছে, আপনি দেখেছেন ইকো পার্কে সেখানে ফিলিপিন্সের পতাকা নিয়ে পর্যন্ত ঈদ পালন করতে দেখা গেছে। এই ধরনের জিনিসপত্র যে পশ্চিমবঙ্গে হচ্ছে, সেখানে আপনি এর থেকে বেশি ভালো কি এক্সপেক্ট করছেন? রিজওয়ানুর পরিবার 20 বছর বাদেও বিচার পায়নি। অভয়ার বাবা মাকে ডিমোরালাইজ করবার জন্য কি গতকাল মুখ্যমন্ত্রী রিজওয়ানুর মা বাবার সঙ্গে দেখা করেছিলেন? দেখুন, দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। একটা ঘটনা ঘটেছে যেখানে হচ্ছে একটা প্রেম পরিণয় পরিণতির বিষয়, আর একটা হচ্ছে একজন মেয়ে, সে তার নিজের কর্মস্থলে গেছে, সেই কর্মস্থলে গিয়ে সে সিকিউর নয়, সে তাকে মারা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, এবং খুনের পরে তার বডিটাকে অব্দি, তার প্রত্যেকটা প্রমাণ অব্দি লোপাট করার চেষ্টা করা হয়েছে। দুটো বিষয় পুরোপুরি আলাদা। দেখুন, দুটোই দুঃখজনক, আমি কোনোটাকেই বলবো না যে এটা ঠিক ওটা ভুল, কিন্তু অভয়ের বাবা মা তাকে ডিমোরালাইজ করার কোনো বিষয় এখানে হতেই পারে না। কারণ একজন বাবা মা, তারা তাদের সবকিছু হারিয়েছেন, তারা যখন তাদের জীবনে সবকিছু হারিয়ে ফেলেছেন, তাদের কাছে এখন একটাই আশা রয়েছে, সেটা হচ্ছে তারা তাদের মেয়ের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তারা ঠিকঠাক ভাবে তারা শাস্তি পাবে, আর সেই শাস্তি যাতে তারা পায়, তারা তাদের নিজেদের জীবনে শেষ দিন অব্দি তার জন্য অপেক্ষা করতে পারে। কিন্তু আমরা চাইবো যত তাড়াতাড়ি সম্ভব যারা আসল দোষী তারা শাস্তি পাক, এবং তারা যেন কঠোরতম শাস্তি পায়। আর এখানে কোনো রকম ভাবেই তার বাবা মাকে ডিমোরালাইজ করার কোনো জায়গা থাকতে পারে না, কারণ পুরো পশ্চিমবঙ্গের মানুষ তথা ভারতবর্ষের মানুষ এই বাবা মায়ের সাথে আছে। গতকাল মুখ্যমন্ত্রী রেড রোড থেকে বললেন এক গন্দা ধর্ম जो एक झूठी पार्टी ने बनाया, এবং তিনি এই ধর্মকে না শোনার কথাও বা না মানার কথাও বলেছেন। কিভাবে দেখছেন? আমি আপনাকে একটু আগে বললাম না যে এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশন, উনি সেটাই করার চেষ্টা করেছেন। ওনার থেকে এর থেকে বেশি কি আশা করতে পারছেন? উনি ওনার ক্ষমতা থাকলে কোন একটা মুসলমান জায়গায় গিয়ে উনি যেখানে মাথায় কাপড় দিয়ে বলছেন না যে এটা অন্য ধর্মটা হচ্ছে গন্দা ধর্ম, উনি ওখানে গিয়ে বলুন এটা গন্দা ধর্ম। ক্ষমতা থাকলে উনি ওখান থেকে ওনাকে না ওখান থেকে মাঝখান থেকে ছিপে দেবে না, এটা আমি বলতে পারি না, কিন্তু উনি ওখান থেকে বেরোতে পারবেন না একদম মানে সুস্থভাবে, সেটা আমি নিশ্চিত করতে পারি। ওনার ক্ষমতা থাকলে এই ধরনের কথা বলবো। এই যে বলছেন না যারা জয় শ্রীরাম বললে তাদের বুঝে নেবে, এই ধরনের কথা বলেছে। জয় শ্রীরাম আছে বলেই এখানে মুসলমানরা ভালোভাবে রয়েছে, এখানে তারা যারা এই বলে না সেকুলারিজমের বুলি আওড়াতে পারে। জয় শ্রীরাম আছে বলেই এখানে অন্যান্য যারা ধর্ম রয়েছে, যারা সংখ্যালঘু, তারা ভালোভাবে রয়েছে, তারা নিজেদের ধর্মটা শান্তভাবে পালন করতে পারে। জয় শ্রীরাম আছে বলেই আমাদের এই ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ শান্তিতে বসবাস করতে পারে। আর যদি জয় শ্রীরামের বদলে অন্য কোনো কিছু হতো না, তাহলে দেখতে পারতেন আর একটা বাংলাদেশ তৈরি হয়ে গেছে। তাহলে দেখতে পারতেন এই দেখুন যেখানটায় হচ্ছে এই ধরনের ঘটনা যেখানে ঘটেছে, সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের লাগোয়া হচ্ছে পার্শ্ববর্তী দেশ আপনার মায়ানমার আর বাংলাদেশ। সেখানে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন, এবং সেখানকার কিন্তু বর্ডার সংলগ্ন অঞ্চল হচ্ছে এই মালদা। এই মালদায় যদি আজকে এই পরিস্থিতি হয়, তাহলে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি যেভাবে পরিবর্তিত হচ্ছে, তাতে করে এই যে জিনিসগুলো পশ্চিমবঙ্গে আজকে হচ্ছে, সেটা কিন্তু খুব বেশি দিন নয় যেখানে কিনা পশ্চিমবঙ্গের যারা হিন্দু রয়েছে তাদের কিন্তু এই বাংলাদেশ যেরকম ভাবে একসময় ছেড়ে চলে আসতে হয়েছিল, জাতিতত্ত্বের ভিত্তিতে আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছিল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, সেই বাংলাদেশে যেরকম ভাবে ছেড়ে চলে আসতে হয়েছিল, পশ্চিমবঙ্গ কিন্তু ছেড়ে তাদের যাওয়ার জায়গা পাবে না। সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন সরকার পাশে আছে। মুখ্যমন্ত্রীকে তো হিন্দুদেরকে এভাবে পাশে থাকার বার্তা দিতে কখনো দেখা যায় না। দেখুন,
এখানে বিষয়টা কি জানেন তো, আমি আমার নিজের বাবাকে বাবা বলবো না পাশের বাড়ির কাকুকে বাবা বলবো, সেটা ডিপেন্ড করবে আমার বড় হয়ে ওঠার পরিবেশটা এবং বড় হয়ে থাকার যে অবস্থা। তো এখানে ওনার এটাই দেখা গেছে, উনি নিজের ধর্মকে সম্মান করতে পারেন না, উনি অন্য ধর্মের পাশে রয়েছে। দেখুন, ওনার কাছে ওরা হচ্ছে দুধেল গাই, তো এটা খুব স্পষ্ট। মুসলমানরা হচ্ছে ওনার কাছে দুধেল গাই, যারা গরু দেবে, এবং আরেকটা হচ্ছে হিন্দুরা হচ্ছে বলদ, যারা বলদের মতো এখনো অব্দি তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছে। যদিও এই কথায় আমার দ্বিমত আমি নিজেই, তার কারণ হচ্ছে যদি হিন্দুরা একত্রে ওনাকে ভোট দিত, তাহলে এই 56টি প্রকল্পের মাধ্যমে, ডিগ্রি এর মাধ্যমে এদের নিজেদের সরকারটাকে টিকিয়ে রাখতে হতো না। হিন্দুরা এদের ভোট দিচ্ছে না, তার কারণ হিন্দুরা বুঝে গেছে যে এরা কোনো দলমত নির্বিশেষে এরা কোনো মানুষের সরকার না, এরা হচ্ছে বলদ গাইদের সরকার। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ বিধায়ক বলছেন সৌগত রায়। সৌগত রায় তো এরকম অনেককেই বলবেন, সৌগত রায় কেন, আমাদের মদন মিত্র মাঝে মাঝে বিভিন্ন রকম এই ধরনের কমেন্ট করেন। এদের আপনি এই ধরনের মন্তব্য যত কম আলোচনা করবেন না, নিজের জন্য ভালো। আমি এদের নিয়ে আলোচনা খুব এটা করতে ব্যস্ত। পাথর প্রতিমার ঢোলাহাটে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ এবং 4 শিশু সহ 7 জন মৃত্যু হলো। প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যে এমন কোন বাজি যার জেরে একেবারে গোটা বাড়ি উড়ে গেল একদম। আপনি এটা তো পাথর প্রতিমা কেন, কিছুদিন আমরা গত কয়েক বছরে দেখেছি খাগড়াগড়, আপনি বিভিন্ন বাড়িতে ছোট ছোট বাড়িগুলো পাশাপাশি উড়ে যেতেও আমরা দেখেছি। প্রশ্নটা এই জায়গায় না যে বাড়িগুলো কিরকম বাজিটাতে উড়ে গেল, সেটা তো একটা বড় প্রশ্নই। তার সাথে এটা প্রশ্ন কি মানুষ নিজের বাড়িতে এত বারুদ একসাথে বা এত বিস্ফোরকদের দ্রব্য সেই দ্রব্যগুলোকে একসাথে কিভাবে এক জায়গায় করে রাখতে পারে। প্রশাসনের ভূমিকাটা, প্রশাসনের ভূমিকা, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এখানে প্রশ্ন ওঠে, এবং একজন মানুষ যেখানে তাদের বসতি সেখানে এই ধরনের কারখানা কিভাবে গড়ে উঠতে পারে সেটা নিয়ে প্রশ্ন ওঠে। যেরকম ভাবে প্রশ্ন ওঠে কলকাতায় বিভিন্ন ছোট ছোট অঞ্চলগুলোতে এত বড় বড় বিল্ডিং কিভাবে হচ্ছে, কলকাতায় পুরসভা নিয়ে যেভাবে বিগত দিনে প্রশ্ন উঠেছে, ঠিক একইভাবে পুলিশ প্রশাসনের উপর এখানে প্রশ্ন ওঠে। বারুদ মজুদ করার কথা যেরকম আপনি বললেন, সম্প্রতি আনন্দপুর থেকেও কিন্তু বেআইনি অস্ত্র উদ্ধার করা হয়েছে। কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গ কি ধীরে ধীরে এই বেআইনি অস্ত্র বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে? আপনি শুধু বেআইনি অস্ত্রের কথা বলছেন কেন? বিগত দিনে আপনি খবরে আপনার যদি মনে করেন তাহলেই দেখতে পারবেন, যত জঙ্গিরা যারা কিনা ভারতের বিভিন্ন পথে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তারা কিন্তু পশ্চিমবঙ্গের পথ দিয়ে অগ্রসর হচ্ছে। পশ্চিমবঙ্গ কিন্তু তাদের জন্য সেফেস্ট ল্যান্ড হয়ে দাঁড়িয়েছে। তো যেখানে জঙ্গিদের জন্য পশ্চিমবঙ্গটা সেফেস্ট ল্যান্ড, সেখানে এই ধরনের বারুদ পাওয়া যাবে, কোথাও বন্দুক পাওয়া যাবে, সেটাই তো স্বাভাবিক। দুদিন পরে দেখবেন আপনার বাড়ির পাশে কোনো একজন জঙ্গি এসে বসবাস করেছে, এবং সেই ধরনের খবর আমরা শুনতে পাই। কিছুদিন আগে কলকাতার হরিদেবপুরে দেখবেন একজন জঙ্গিকে খুঁজে পাওয়া গেছে। ওটা মাননীয়ার বাড়ি থেকে কত দূর? মাননীয়ার বাড়ি থেকে খুব বেশি হলে 15 মিনিটের দূরে। তো সেখানে যদি আজকে মানুষ সেফ না থাকে, সেখানে জঙ্গিরা আপনার আমার বাড়ির আশেপাশের বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তো পশ্চিমবঙ্গের আর কি হচ্ছে? মুখ্যমন্ত্রী যখন কেলগে গিয়েছিলেন তখন তিনি শিল্প আনার জন্যই গেছিলেন, চেষ্টা করেছিলেন, কিন্তু সম্প্রতি দেখা গেল দেগঙ্গার একটি কারখানায় সেখান থেকে তোলাবাজি করা হচ্ছে কারখানা থেকে। পশ্চিমবঙ্গের শিল্পের এই অবস্থা তাহলে কি আপনি কিভাবে দেখছেন? কেলকে গেছিলেন না কেলক্সে গেছিলেন, যাই হোক, সেখানে তো আমরা এটাও দেখলাম ওনাকে যিনি উত্তরীয় দিচ্ছেন তিনি ওনাদের এই দলের একজন প্রার্থী ছিলেন। তো সেখানে উনি কি বলেছেন না বলেছেন এইসব নিয়ে আমরা কেন ভাবতে যাব? মানুষ দেখছে যে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় যিনি হচ্ছেন শিল্পপতি, সেই সৌরভ গাঙ্গুলি। যদিও আমরা ছোটবেলায় ওনাকে দাদা বলে জানতাম, একটা বাঙালিদের একটা আবেগ ছিল যে সৌরভ গাঙ্গুলি হচ্ছে ক্রিকেট খেলেন, উনি দাদা মহারাজ। সেই মহারাজকে আমরা শিল্পপতি হতে দেখে নিয়েছি পশ্চিমবঙ্গে। তাই পশ্চিমবঙ্গে একজন ক্রিকেটার যদি শিল্পপতি হন, এবং তিনি কোন শিল্প করেন, কিছুদিন আগে মিডিয়ায় অবশ্য দেখছিলাম তিনি চপ শিল্প করেন, নাকি চপ শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডার। তো এই ধরনের শিল্প পশ্চিমবঙ্গে হবে, পশ্চিমবঙ্গবাসী কেন চিন্তা করবে? চপ শিল্প আছে, কাশফুলের বালিশের শিল্প আছে, শালপাতা নাকি পাতার থালার শিল্প আছে। পশ্চিমবঙ্গে শিল্পের ছড়াছড়ি। আপনি পশ্চিমবঙ্গের যেখানে যাবেন, অলিতে গলিতে সব জায়গায় দেখবেন শিল্পীরা ভরপুর, শিল্পপতিরা ভরপুর। সেখানে শিল্প নিয়ে কেন চিন্তা করবো? শিল্প নিয়ে আমরা কেন ভাববো? আমরা তো সাধারণ মানুষ। আমরা গুজরাটের দিকে তাকাবো, বারবার করে তাকাবো, কিনা টাটা চলে গেছে গুজরাট, এবং সেই গুজরাটে আজকে দেখবেন শুধু টাটা পরে একের পর এক শিল্প ঢুকেছে। সেখানকার গুজরাটের উন্নতিটা দেখতে কিন্তু, আর পশ্চিমবঙ্গের উন্নতিটা দেখছি। গুজরাটে এখনো কিন্তু এই গলিতে গলিতে শিল্পটা হয়ে ওঠেনি, তাই জন্য পশ্চিমবঙ্গ এখনো অব্দি শ্রেষ্ঠই রয়েছে।
বীরভূমে সম্প্রতি দেখা গেল একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষ তৈরি হয়েছে এবং সেটি তৃণমূলেরই গোষ্ঠী সংঘর্ষ বলে জানা যাচ্ছে কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যে। দেখুন, বীরভূমে তো অনেক কিছুই এখন দেখা যাবে। বীরভূমে আমরা এটাও ওনাকে মন্তব্য করতে শুনেছি, পুলিশকে বোম মেরে উড়িয়ে দাও। পুলিশকে যারা এরকম বলতে পারে তারা নিজেদের মধ্যে মারপিট করবে, গুলিগালা করবে, দেখবেন কেউ মরে যাবে। তৃণমূলে দেখুন, আমি আপনাকে আগেও বলেছিলাম, চোর চুরি করবে না, তারপরে আপনার দেখবেন রাস্তায় পাগল পাগলামি করবে না, আর তৃণমূল নিজেদের মধ্যে মারপিট করবে না। এটা কখনো হয়? তৃণমূল চুরিও করবে, তৃণমূল নিজেদের মধ্যে মারপিটই করবে, এটাই হচ্ছে ওদের ধর্ম।